হয়তো শেরহামের সাথে খেলছে। ভয় পেও না শামিমা, কিচ্ছু হবে না। এরই মাঝে দেখা যায় সেহরাম দৌড়ে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে। সামিনা উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে সেহরামের সামনে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার শেহরাম, তুমি এখানে? যুবরাজ কোথায়? সামিনার এমন প্রশ্নে চতুর সেহরাম ভড়কে না গিয়ে অবুঝ বাচ্চার মতো তাকিয়ে রয় সামিনার পানে। আমি কি করে জানবো যুবরাজ কোথায়? যুবরাজ তো আমার সাথে যায়নি। আমি একাই চারপাশটা ঘুরে দেখছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভূত আছে। আমার মোটেও ভালো লাগছে না তোমার ভূতের বাড়িতে। আমি এখনই বাড়ি চলে যাব। সাবিনাকে পাশ কাটিয়ে সোভান শেখের কাছে এসে বাড়ি ফিরে যাবার জন্য জেদ শুরু করে। সেহরাম নিজের বোনের শেষ চিহ্ন রাজপুত্রের ন্যায় ভাগ্নের চিন্তায় গলা শুকিয়ে আসে সোভান শেখের, কিন্তু নিজের ছেলে জেদের কাছে হার মেনে সাবিনাকে ওই অবস্থায় ফেলে ব্রুকলিনে ফিরে আসেন সোভান শেখ। যাবার আগে সেহরামের সেই ক্রূর হাসি আজও ভোলেননি সামিনা। ওইটুকুন একটা বাচ্চার মুখে এমন ভয়ঙ্কর হাসি কখনো দেখেননি সামিনা। শেহরামের সেই বিদঘুটে হাসি মনে পড়লে আজও শিউরে ওঠেন তিনি। শেহরামের সেই হাসিকে উপেক্ষা করে আদনান, সাহিল আর সামিনা হন্যে হয়ে খুঁজতে থাকে যুবরাজকে। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও যখন যুবরাজের দেখা পায় না সামিনা, তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। একদিকে যুবরাজের চিন্তা, অন্যদিকে সামিনার হাল ছেড়ে দেওয়া। সবকিছুই আদনান সাহিলকে চরম অসহায় অবস্থায় এনে দাঁড় করায়। অসহায় আদনান কিভাবে কি সামাল দেবেন কিছুই যেন সুরাহা করতে পারছিলেন না। ধীরে ধীরে চারিপাশে যখন আধার ঘনিয়ে আসছিল, তখনই জঙ্গলের ভেতর ঝিরিঝির পাশ থেকে মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। জ্ঞানহীন সামিনাকে একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে দৌড়ে সেই শব্দ অনুসরণ করে ছুটে চলেন আদনান সাহিল। ঝিরির পাশে আসতে দুই পা ভেঙে অসাড় হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আদনান। কয়েকজন জেলে যুবরাজকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ঠান্ডায় যুবরাজের ধপধপে ফর্সা শরীর নীলচে বর্ণ ধারণ করেছে। লাল টকটকে ঠোঁট দুটো কুচকুচে কালো হয়ে নিথর হয়ে পড়ে রয়েছে যুবরাজ। চোখের লম্বা ঘন পাপড়িগুলোতে বরফ জমে সাদা হয়ে আছে। নিজের সমস্ত শক্তি খাটে মাটি খামচে ধরে উঠে দাঁড়ান আদনান সাহিল। এরপর সেখানে জেলেদের সাহায্য নিয়ে দ্রুত গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান যুবরাজকে। সামিনা আর আদনান অবশ্যই ছেড়ে দিয়েছিলেন যুবরাজের বেঁচে ফেরার আশা। ওগো বিধাতা, মনে হয় সারা জীবন আমাকে সন্তানহীনা করে রাখবে, এই জন্যই হয়তো দিয়েও আবার নিয়ে চলে যাচ্ছ। আমি কি এতটাই পাপী হয়ে গেলাম? ওরে আল্লাহ, তুমি এতটা নিষ্ঠুর কেন হলে আমার প্রতি? একটা সন্তানের জন্য দিন রাত তোমার কাছে মাথা ঠুকে কেঁদেছি, এটাই কি আমার পাপ? সামিনার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল সহসায়। হয়তো সৃষ্টিকর্তা সেদিন সামিনার কান্না সহ্য করতে পারেননি, তাই তো অভিজ্ঞ এক প্রবীণ ডক্টরের হাতের জাদুতে ফিরিয়ে দিয়েছিলেন যুবরাজের নিয়ে যাওয়া প্রাণ। জ্ঞান ফিরে ভয়ে থরথর করে কেঁপে ওঠে যুবরাজ। নার্স মারফত সামিনার কাছে খবর পাঠালে উম্মাদের ন্যায় কেবিনে প্রবেশ করেন আদনান এবং সামিনা। বাবা মাকে কাছে পেয়ে ডাঙায় তোলা মাছের মতো তরপাতে তরপাতে সামিনার পেট খামচে ধরে মুখ লুকিয়ে গুঙিয়ে ওঠে যুবরাজ। ভাইয়া, আমাকে মেরে ফেলেছে মাম্মা। আমার অনেক কষ্ট হচ্ছে। রবিবার সকাল 10:21 নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক শহরের আজকের সকালটা অদ্ভুত রকমের সুন্দর। শেষ রাতের দিকে ঝরঝর করে ঝরে পড়া বরফের চাদরগুলো চিকচিকে সোনালি মিঠে রোদের তাপে আইসক্রিমের মতো গলতে শুরু করেছে সবে। সেই সাদা সাদা গলিত বরফগুলোকে পায়ে মারিয়ে নিউ ইয়র্ক শহরের কর্মব্যস্ত মানুষগুলো দৌড়ে ছুটে চলেছে যার যার গন্তব্যে। যুবরাজের আজকে নাইট শিফটে ডিউটি রয়েছে, এজন্য তার কোনো প্রকার তাড়াহুড়ো নেই। গায়ে একটা ভারী ব্ল্যাঙ্কেট জড়িয়ে সুখের নিদ্রায় ডুবে আছে সে। তার সমস্ত সুখ উধাও হলো এক নিমিষে। হঠাৎই বালিশের নিচে রাখা ফোনটির ভো ভো কাঁপনে চোখ মেলে তাকালো যুবরাজ। কোনো পেশেন্টের কল হতে পারে, কিংবা হাসপাতালে জরুরি কল আসতে পারে ভেবে কোনোরূপ বিরক্তি ছাড়াই চিন্তিত হয়ে কানে ফোন তুলল যুবরাজ। হ্যালো বলার আগে সুমিষ্ট রিনরিনে কণ্ঠস্বরে কিছুটা ভালো লাগার ফিনফিনে বাতাস বয়ে গেল যুবরাজের উষ্ণ হৃদয়ে। যৌবনে পদার্পণ করা একজন সুপুরুষের জন্য এরকম অনুভূতি হওয়া অবশ্যই দোষের কিছু নয়। ফোনের লাইন কাটতে ধপ করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। কিছুক্ষণ আগেও যে ঘুম গ্লুয়ের মতো চোখের পাতায় লেগেছিল, সেটা মুহূর্তের ব্যবধানে গায়েব। হিমশীতল ঠান্ডা আবহাওয়াতেও যুবরাজ যেন অস্থির হলো। অস্থিরতা কমাতে দ্রুত সাবান নিয়ে বাইরে যাবার জন্য ঝটপট রেডি হয়ে গেল যুবরাজ। গায়ের ব্ল্যাক শার্টের উপর ধূসর রঙের ট্রেঞ্চ কোট জড়িয়ে তার সাথে বাদামি মোটা উলের মাফলার পেঁচালো গলায়।
ফর্মাল কাট হেয়ারগুলো জেল দিয়ে সেট করে হাতে ডার্ক ব্রাউন রঙের ফিতাযুক্ত ঘড়ি পরে নিল। পায়ে বেল্টের সাথে ম্যাচিং বুটস পরে কাঁধে একটা ব্যাকপ্যাক নিয়ে নিউ ইয়র্ক মেট্রো স্টেশনের দিকে ছুটে চলল যুবরাজ। যুবরাজের বাসা থেকে মেট্রো স্টেশন পৌঁছাতে প্রায় মিনিট 10 মতো সময় লাগলো। স্টেশনে পৌঁছে আশেপাশে চোখ বুলালো সে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল না। সাথে সাথে অপ্রাপ্তির ধূসর মেঘমন আকাশে হানা দিয়ে যুবরাজের সুমধুর লাজুক হাসি বিলীন করে মন ভার করে দিল। হাজার হাজার মানুষের ভিড়ে কোথায় লুকিয়ে আছে সেই অষ্টাদশী? মনে মনে কথাটা ভেবে পুনরায় চতুর্দিকে দৃষ্টি বোলালো যুবরাজ। হঠাৎই সমস্ত ভিড় ঠেলে ধবধবে ফর্সা সরু একটা হাত যুবরাজের উদ্দেশ্যে নাড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিল এক অষ্টাদশী মানবী। সেই অষ্টাদশীর পদ্মের পাপড়ির ন্যায় বাঁকা আঙ্গুলির সাধুবাদে মোহিত হলো যুবরাজ। কথা বলার সকল ক্ষমতা হারিয়ে অনুভূতি শূন্য হয়ে ঠায় দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে অষ্টাদশী মানবীর সৌন্দর্য সুধাপানে ব্যস্ত হলো যুবরাজ। মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে অষ্টাদশী যুবরাজের সামনে এসে দাঁড়ালো। যুবরাজ যেন মোমের তৈরি নিখুঁত একটা পুতুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটির শুভ্র শরীরে অন্যরকম একটা স্নিগ্ধতা বিরাজমান, যা ভাষায় প্রকাশ করা ক্ষমতা যুবরাজের নেই। যুবরাজের কোনো হেলদোল না দেখে মেয়েটি নম্র মৃদু কণ্ঠে স্মিত হেসে শুধালো, Are you okay, Dr. Uvi? আই এম নট ওকে মিস ম্যাগান, আই এম জাস্ট ডোমড। কথাটা বলেই বুকে হাত রেখে চোখ বুজে ফেলল যুবরাজ। যুবরাজের এমন বোকা বোকা কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল ম্যাগান গ্যাব্রিয়েলা। সেই হাসির মূর্ছনায় দ্বিতীয় দফায় নিজেকে হারালো যুবরাজ। মেয়েটির প্রতি অনিন্দ এক ভালো লাগায় তার তনুমন দুটোই ছেয়ে গেল। নিজেকে কোনো মতে ধাতস্থ করে গলা খাকড়ি দিয়ে ট্রেঞ্চ কাটের দুই পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো যুবরাজ। তা আমাকে এখানে ডাকার কারণটা কি জানতে পারি মিস ম্যাগান? প্রশ্নটি করে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে অনিমেষ তাকিয়ে রইল যুবরাজ। হঠাৎ আপনাকে অনেক দেখতে ইচ্ছে করছিল, ডক্টর। যদিও এটা আমার জন্য অন্যায় আবদার, তবুও নিজেকে কন্ট্রোল করতে পারিনি এবং আমি এর জন্য দুঃখিত। নিচু মিনমিনে কণ্ঠে কথাটা বলে লজ্জায় মাথা নুইয়ে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল মেঘান। মেয়েটির সহজ স্বীকারোক্তিতে বেশ মুগ্ধ হলো যুবরাজ। মেয়েটি যুবরাজের থেকে কি চাচ্ছে এটা বুঝতে যুবরাজের 1 সেকেন্ডও সময়ও লাগেনি। তবে ভালোবাসা আদান প্রদানের ব্যাপারে যুবরাজ শতভাগ অনেস্ট থাকতে চায়। আমি জীবনে একজনকে ভালোবাসবো মিস ম্যাগান, আর সেই ভালোবাসা কখনো কমবে না, দিনকে দিন বাড়তেই থাকবে। প্রতিদিন নতুন করে ভালোবাসবো আমি তাকে, অ্যান্ড আই ডোন্ট ইভেন নো হু দ্যাট লাকি গার্ল ইজ। নিজের মনের কথা মনে রেখে যুবরাজ মেগানের উদ্দেশ্যে কঠিন কণ্ঠে বলে উঠল, আমার প্রতি আপনার জাস্ট মোহ জেগেছে মিস ম্যাগান। 2 দিন পরেই এই মোহ কেটে যাবে, তখন আমাকে আর আপনার মনে ধরবে না। সম্পর্কে বিতৃষ্ণা আসবে, তার চাইতে লম্বা সময় ধরে দুজন দুজনের সম্পর্কে জেনে তবেই একটা নামযুক্ত সম্পর্কে আগানো উচিত বলে আমি মনে করি। যুবরাজের এমন কঠিন কথায় মেগান এব্রিয়াল এর বড় বড় পাপড়িযুক্ত নীল চোখ দুটো থেকে ঝরঝর করে মুক্ত দানার ন্যায় উষ্ণ জল ঝরে পড়ল। মেয়ে মানুষের কান্না বরাবরই পুরুষের হৃদয়ে দুর্বলের কারণ। যুবরাজের বেলায় তাই ঘটল। তার বিগলিত মন বারবার আগ্রাসী হলো তরুণীর চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু যুবরাজ কঠিনভাবে নিজেকে শাসিয়ে আটকে রাখল। এমন বিষণ্ণ পরিস্থিতিতে হঠাৎই যুবরাজের পকেটের মোবাইল নামক যন্ত্রটি কর্কশ্বরে বেজে উঠল। সেই শব্দে কিঞ্চিত কেঁপে উঠল মেগান। দ্রুত ফোন রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন খুব সিরিয়াসভাবে কিছু বলে চলল, যেটা শোনা মাত্রই যুবরাজের চোয়াল শক্ত হয়ে কপালের শিরা ফুলে উঠল। ওপাশের ব্যক্তির কথা শেষ হতেই যুবরাজ লম্বা একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলে উঠল, ওটি রেডি করতে বলো, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে পকেটে ভরতেই যুবরাজ মেগানের দিকে আহত দৃষ্টি দিল। মিস ম্যাগান, হঠাৎই আপনার বাবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এক্ষুনি অপারেশন করানোটা জরুরি। আপনি হসপিটালে চলুন আমার সাথে। মেগান কোনো বাক্য বিয়োগ না করে অবনত মস্তকে যুবরাজের সাথে চলতে লাগলো। সারাটা রাস্তা কেউ কারোর সাথে কোনোরূপ কথা বলেনি। হসপিটালে এসে গাড়ি থেকে নেমে মেগানকে কিছু না বলে যুবরাজ দৌড়ে চলে যায় হসপিটালের ডিনের কাছে। সরি স্যার, আমি কোনোভাবেই ডক্টর ফাইয়াজের সাথে ওটি শেয়ার করতে পারবো না। আমি আমার সহকারী হিসেবে ডক্টর রেহানকে পাশে রাখতে চাই। লিসেন ডক্টর ইউভি, ডক্টর ফায়াজ অনেক ব্রিলিয়ান্ট একজন মেডিসিন স্পেশালিস্ট, আর জ্যাকব গ্যাব্রিয়েলের যে সমস্যা এটা চিকিৎসা বিজ্ঞানে হার্টের ক্ষেত্রে বিরল। এর জন্য হসপিটাল কর্তৃপক্ষ বিশেষ অনুরোধে ডক্টর ফায়াজকে লন্ডন থেকে এখানে এনেছে। তোমার চাইতে সে সিনিয়রও বটে, অভিজ্ঞতা একটু বেশি থাকবে, এটি স্বাভাবিক। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব বেশি বাড়াবাড়ি না করে দ্রুত ওটিতে যেতে।
তোমরা দুজনে যদি জ্যাকব গ্যাব্রিয়েলকে সুস্থ করে তুলতে পারো, এটা আমাদের হসপিটালের রেপুটেশনের জন্য বেটার হবে। আর এই অপারেশনের জন্য সে কোনো চার্জ পর্যন্ত নেবে না। এখন তুমি যদি তার সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারো, এটা তোমার ব্যর্থতা। একদমে কথাগুলো বলে হসপিটালের ডিন রবার্ট হ্যারিসন খটখট করে কম্পিউটারের কিবোর্ড চেপে কাজে মনোযোগ দিলেন। অসহায় ভঙ্গিতে যুবরাজ কিছুক্ষণ ডিনের দিকে তাকিয়ে রইল, এরপর আহত কণ্ঠে বলে উঠল, হি ইজ এ ডেভিল স্যার। হি মে বি এ গুড ডক্টর বাট হি ইজ নট এ গুড সোল। মাউন্ট সিনাই হসপিটালের বৃহৎ অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের উদ্দেশ্যে অক্সিজেন মাস্ক লাগিয়ে অচেতন অবস্থায় শুইয়ে রাখা হয়েছে জ্যাকব গ্যাব্রিয়েলকে। তার হৃদযন্ত্রের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়েছে, সেই সাথে সোরিয়াসিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে। যে কোনো সময় পেশেন্টের যা কিছু হয়ে যেতে পারে। বিজ্ঞ প্রবীণ ডক্টরদের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ, শুধু নির্বিকার যুবরাজ। ডক্টর রেহান সবকিছু পর্যবেক্ষণ করে ওকে সিগন্যাল দিতে নিজেদের জীবাণুমুক্ত করে হাতে গ্লাভস পরে একে একে ওটিতে প্রবেশ করলেন 8 জন ডক্টর। 2 জন নার্স এসে প্রত্যেকে সার্জারি অ্যাপ্রন, মাস্ক এবং মাথার ক্যাপ পরিয়ে সাইডে সরে দাঁড়ালেন। সকলের মাথায় যখন অপারেশনের ঝুঁকি নিয়ে চিন্তার বোঝা, সেই সময় যুবরাজের দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে নিজের দুর্ধর্ষতা জাহির করলো কেউ একজন। স্যালাইনের ড্রপ পয়েন্ট ঠিক করতে করতে সেই ক্রূর হাসি ঠিক যুবরাজের নজরে ধরা দিল। সেই হাসিকে উপেক্ষা করে নিজের হেড সার্জিক্যাল লাইটস পরিধান করে অপারেশন শুরু করার নির্দেশ দিল যুবরাজ। অ্যানেস্থেসিয়ার ডোজ বেশি ঠেকছে আমার কাছেও ডক্টর ইউভি। কথাটা বলেই সাইডে ফেলে রাখা ইঞ্জেকশনটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো ডক্টর রেহান। সাথে সাথে একজন প্রবীণ ডক্টর বলে উঠল, ভুলে যেও না, যিনি ডোজ ঠিক করেছেন তিনি ওয়ার্ল্ডের বেস্ট মেডিসিন স্পেশালিস্ট। ডক্টর রেহানের খুঁতখুঁতে ভাব তবুও যেন গেল না। প্রথমে আমাদের বাইপাস করার জন্য শরীরের যে কোনো অংশ থেকে সচল রক্তনালী কালেক্ট করতে হবে, এরপর সেটা হৃদযন্ত্রে স্থাপিত করতে হবে, এরপর আমরা বাকি অস্ত্রোপচারের ট্রিটমেন্ট করব। আমি শিওর করে বলতে পারছি না কত ঘন্টা সময় লাগবে সকল কাজ কমপ্লিট করতে, তবে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে অপারেট করতে। সকলের মনোযোগ আকর্ষণ করে কথাগুলো বলে হাতে স্ক্যালপেল তুলে নিল যুবরাজ। জ্যাকব গ্যাব্রিয়েলের চামড়ার স্তর এক টানে স্ক্যালপেলের সাহায্যে বুক থেকে পেট পর্যন্ত কেটে ফেলল যুবরাজ। এরপর বুকের খাঁচা মাঝ বরাবর ফাটিয়ে দুভাগ করে পৌঁছে গেল হৃৎপিণ্ড পর্যন্ত। চেস্ট রেট্রাক্টরস এর সাহায্যে বুকের দুই পাশের চামড়া সমেত খাঁচা শক্ত করে টাইট করে আটকে বিভিন্ন সার্জিক্যাল ইকুইপমেন্টসের সহায়তায় চলতে লাগলো অপারেশনের প্রসেস। ডক্টর ফায়াজ একে একে কোথায় কতটুকু মেডিসিন প্রয়োগ করতে হবে সেটার দিক নির্দেশনা দিচ্ছেন। ডক্টর রেহান জ্যাকব গ্যাব্রিয়েলের পায়ের থেকে সচল রক্তনালী কেটে নিয়ে যুবরাজের দিকে একটা ফোরসেপসের সহায়তায় এগিয়ে দিল। দক্ষ যুবরাজ একে একে তার কাজ শেষ করে সাকশনের সাহায্যে যেই অতিরিক্ত ব্লাড ফ্লুইড ক্লিন করার প্রসেস শুরু করতে নেয়, ঠিক তখনই হার্টের সকল জয়েন্ট ছুটে ফিনকি দিয়ে রক্ত উপচে পড়ে যুবরাজের মুখে গিয়ে লাগে। এই দৃশ্য দেখে সকল ডক্টরসদের মধ্যে ভয়াবহ আতঙ্ক পরিলক্ষিত হতে থাকে। মুহূর্তে শেষ হয়ে যাওয়া সাকসেসফুল অপারেশনটি অদক্ষ ডাক্তারের ভুল অপারেশনে রূপ নেয়। যুবরাজ দ্রুত হ্যামস্টার স্টুলের সহায়তায় রক্তনালীগুলো রোধ করে ব্লিডিং ফ্লো কমানোর চেষ্টা করে, কিন্তু সেটা কমার পরিবর্তনে দ্বিগুণ ফোর্সে জ্যাকব গ্যাব্রিয়েলের নাক মুখ দিয়ে ছিটকে বেরিয়ে আসে। মুহূর্তে অপারেশন থিয়েটারে রক্তের বন্যা বয়ে যায়। পেশেন্ট পালস মনিটরে বিপ বিপ আওয়াজ যুবরাজের মস্তিষ্ক বিক্ষিপ্ত করে তুলেছে। উম্মাদের ন্যায় যুবরাজ, ডক্টর রেহান এবং বাকি ডক্টর জ্যাকব গ্যাব্রিয়েলকে বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ডক্টর ফাইয়াজ নীরব, যেন কোনো মজার তামাশা দেখতে বসেছেন তিনি। পাশের চেয়ারে পায়ের উপর পা তুলে রক্তযুক্ত হাত দুটো থুতনিতে ঠেকিয়ে আয়েশি ভঙ্গিতে মুখে তৃপ্তির হাসি ঝুলিয়ে রক্তের স্রোত দেখে যাচ্ছেন। তার কাছে মনে হচ্ছে এর চাইতে মজার এবং আনন্দের কোনো দৃশ্য পৃথিবীতে দ্বিতীয় হতেই পারে না। মুহূর্তে পালস রেটিং 0-তে এসে মনিটরের বিপ সাউন্ড শিথিল হয়ে এলো। বাকি ডক্টরস হাল ছেড়ে নিজেদের সার্জিক্যাল মাস্ক খুলে ফেললেন, কিন্তু যুবরাজ তার চেষ্টায় অনড়। চিকিৎসা বিজ্ঞানের সকল কৌশল ফলো করেও যুবরাজ ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়ল। তার ধবধবে সাদা অ্যাপ্রন রক্তে লাল বর্ণ ধারণ করেছে। শুধু তাই নয়, সমস্ত শরীর চুইয়ে চুইয়ে রক্তের টকবগে ফোঁটা গড়িয়ে পড়ছে। বাকি ডক্টরস নিজেদের অপারগতা স্বীকার করে বেরিয়ে যেতেই হাঁটু মুড়ে বসে পড়ল যুবরাজ। এই প্রথম তার নিজেকে খুনি মনে হলো। নিজের দক্ষতার জ্ঞানের পরিধি বিশ্বাসের সকলের অমত অগ্রাহ্য করে অপারেশন পেপারে সাইন করেছিল সে। তবে আজ কোথায় গেল সেই জ্ঞান আর দক্ষতা? কি জবাব দেব আমি মেগানকে? নিস্তব্ধ ওটি রুম মুহূর্তেই ভয়ঙ্কর হো হো হাসির শব্দে উত্তাল হলো।
মেঝে থেকে দৃষ্টি তুলে হাস্যরসের মজে থাকা ব্যক্তিটির দিকে দৃষ্টি নিবদ্ধ করলো যুবরাজ। চেয়ারে বসে নিজের মাস্ক আর ক্যাপ খুলে রক্ত ভেজা হাতে এলোমেলো চুলে ব্র্যাক ব্রাশ করে কিটকিটিয়ে হেসে উঠল ডক্টর শেহরাম ফায়াজ। কেমন দিলাম ডাক্তার আইভি? তোমার ক্যারিয়ারে অবশেষে দাগ লাগাতে পারলাম আমি। কেন করছো এমন জঘন্য কাজ? কি করেছি আমি তোমাকে? কান্না ভেজা আহত কণ্ঠে প্রশ্নবান ছুড়ে শেহরামের দিকে গভীর দৃষ্টি প্রয়োগ করলো যুবরাজ। তুমি কিছুই করনি ডাক্তার, এটা আমার নেশা। আমি এগুলোর মধ্যে আমার সুখ খুঁজে পাই এবং আমি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পছন্দ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানো? পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মৃত্যুর দৃশ্য। যেই মৃত্যু যত কষ্টের, সেই মৃত্যুর দৃশ্য তত সুন্দর। আজ বহুদিন বাদে তাজা রক্তের গন্ধ পেলাম। নিজের অসাড় হয়ে যাওয়া শরীরটাকে কোনো মতে টেনে হিচড়ে অপারেশন থিয়েটার থেকে বাইরের করিডোরে বেরিয়ে এলো যুবরাজ। রক্তে জবজবে ভেজা পেটানো শরীরটা তার কাছে ভরশূন্য ঠেকছে। মাথাটা ক্রমাগত ভো ভো শব্দে উদ্বেলিত করছে সবকিছু। চিন্তাভাবনার সবকিছুই লোপ পেয়ে নিজেকে বড্ড ঘিলুহীন মানব ঠেকছে। কিছুক্ষণ আগের বীভৎস ঘটনা বেমালুম ভুলে এলোমেলো পায়ে উদ্ভ্রান্তের মতো ফাঁকা দৃষ্টিতে হেঁটে চলেছে যুবরাজ। পরিহিত ধবধবে সাদা রঙের ডক্টর অ্যাপ্রনটা থেকে চুয়ে চুয়ে হালকা জমাট বাঁধা গাঢ় রক্ত বিন্দুগুলো সারা করিডোরময় ছড়িয়ে যাচ্ছে। সেদিকেও যুবরাজের কোনো হেলদোল নেই। পূর্ব আকাশে সোনালী সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছে। তার লাল টকটকে আভা যেন আলাদা একটা সৌন্দর্যের উপমা। গোধূলির এই লগ্নে সামান্য শিরশিরে হিম ধরানো বাতাস বয়ে যাচ্ছে মাউন্ট সিনাই হসপিটালের বৃহৎ করিডোর জুড়ে। অপারেশন থিয়েটারে খোলা করিডোরে অস্থির চিত্তে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে জ্যাকব গ্যাব্রিয়েলের একমাত্র কন্যা মেগান। চিন্তায় তার নাকের ডগা পর্যন্ত রক্তিম বর্ণ ধারণ করেছে। কালচে বাদামি রঙের চুলগুলো একটু বেশি বাতাসে ওড়াউড়ি করছে যেন আজকে, কিন্তু মেয়েটি নিজের ব্যাপারে একদম উদাসীন। এদিকে তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। গায়ের পাতলা উষ্ণ পোশাকটি শিরশিরে ঠান্ডা বাতাসকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। নিজের ঠান্ডা হাত দুটো মুঠো করে এক হাত আরেক হাতের আলিঙ্গনে বদ্ধ করে মুখের গরম ভাপে নিজেকে নিজেই উষ্ণ রাখার বৃথা প্রয়াস চালালো মেগান। হঠাৎই টাইলসে ঘষে ঘষে হেঁটে চলার অদ্ভুত শব্দে স্থির হয়ে দাঁড়ালো মেগান। নিজের অবনত দৃষ্টি সম্মুখে পেতে যুবরাজকে এমন ভয়ঙ্কর অবস্থায় দেখে থরথর করে কেঁপে উঠল সে। যুবরাজের চুল থেকে শুরু করে পা পর্যন্ত রক্তে রঞ্জিত, সারা মুখে দলা দলা রক্ত জমে ভয়ঙ্কর জম্বি মানব ঠেকছে তাকে। নিজের ভয়কে কোনো মতে গিলে খেয়ে অসহায় ভঙ্গিতে যুবরাজের সামনে এসে দাঁড়ালো মেগান। ডক্টর ইউভি, আপনি ঠিক আছেন তো? আপনার শরীরে এত রক্ত কিসের? পাপার কন্ডিশন এখন কেমন? কাপা কাপা জড়িয়ে যাওয়া কণ্ঠে ঝটপট প্রশ্নগুলো করে যুবরাজের দিকে উত্তরের আশায় তাকিয়ে রইল মেগান। মেগানের এতগুলো প্রশ্ন যুবরাজের কাছে থান্ডার স্টর্মের মতো লাগলো। নিজের মস্তিষ্ক হাতড়ে মেগানের আশানুরূপ কোনো উত্তর খুঁজে পেল না যুবরাজ। অসহায় মেগান যুবরাজের অ্যাপ্রনের রক্তাক্ত দুই কলার শক্ত হাতে চেপে ধরে যুবরাজের চোখে চোখ রেখে কিছু অনুসন্ধান করার চেষ্টা চালালো। মিনিট দুই ব্যয় করার পর যুবরাজের নিচু চাহনি দেখে কিছুই বুঝতে বাকি রইল না মেগানের। সহসাই তার বড় বড় দুই নেত্র বেয়ে সমানে অঝোর ধারায় উষ্ণ জল গড়িয়ে পড়তে লাগলো। গলা দিয়ে সামান্যতম আওয়াজ করার ক্ষমতাটুকুও যেন সে হারিয়ে ফেলেছে আজ। নিজের বাবার সাথে কাটানো এতগুলো বছরের সমস্ত স্মৃতি মানুষপথে ভেসে উঠতে ভুবন কাঁপানো চিৎকার করতে চাইল মেগান। বুকের খাঁচার ভেতর সেই চিৎকারটাকে কে যেন গলা টিপে রোধ করে ফেললো। হাজারো চেষ্টা করেও মেগান তার ভেতরের কষ্টগুলোকে উজাড় করতে পারল না। I killed your father, Miss Megan. He died because of my fault. I am a murderer. Call the police for arrest me, please. অনুভূতিহীন সোজাসাপটা অকপট স্বীকারোক্তিতে কিছুটা ঘাবড়ে গেল মেগান। অবুধসিক্ত চাহনিতে যুবরাজের ঘোলাটে চোখের দিকে তাকিয়ে কথার সত্যতা যাচাইয়ের চেষ্টা করলো কিছুক্ষণ সে, কিন্তু কথাগুলো বলে যুবরাজ অপরিবর্তিত শক্ত মুখে ঠায় দাঁড়িয়ে রইল। মেগান কিছু বলার আগে লাইটস ক্যামেরার মানুষের চিৎকার চেঁচামেচিতে নিজেদের ধ্যান ছেড়ে সামনে তাকালো দুজনে। হঠাৎই চারিপাশে এত মানুষের সমাগম দেখে আতঙ্কে যুবরাজের রক্তে ভেজা হাত খামচে ধরল মেগান। অপ্রস্তুত যুবরাজকে আরো বেকায়দায় ফেলতে রিপোর্টার্সরা নানান ধরনের বিকৃত মস্তিষ্কের প্রশ্নসমূহ ছুটতে লাগলো। শুনেছি আপনি হসপিটালের সকল ডক্টরদের কথার অবাধ্য হয়ে এই অপারেশনের জন্য সাইন করেছেন। আপনি কি ডাক্তার নাকি নরপিশাচ? জ্যাকব গ্যাব্রিয়েলের সাথে আপনার কি পুরনো কোনো শত্রুতা ছিল, যার জেদ ধরে আপনি তার জীবন প্রদীপ এভাবে নিভিয়ে দিলেন?
নিউ ইয়র্ক শহরের টিভি চ্যানেলের প্রত্যেকটা রিপোর্টার্সের কাছ থেকে এমন ভয়াবহ ইংরেজি প্রশ্নবাণে যুবরাজ যেন পায়ের নিচের মাটি হারিয়ে ফেলল। নিজের কাছে নিজেকে তার বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। সকল প্রশ্নের সুন্দর বিস্তৃত ব্যাখ্যাজনিত উত্তর গলার কাছে তালগোল পাকিয়ে আটকে রইল। বোকা অবুঝ জরাজীর্ণ মানুষের মতো ফ্যালফ্যাল করে রিপোর্টারগুলোর দিকে শুধু নীরবে তাকিয়ে রইল যুবরাজ। শুনশান নীরব হাসপাতাল নিমিষের ব্যবধানে লোকে লোকারণ্য হয়ে উঠল। আশেপাশের কেবিনের পেশেন্ট থেকে শুরু করে অন্যান্য ডাক্তার এবং বাইরের মানুষে ভরে গেল হসপিটালের করিডর। নিজেদের ক্ষোভ ধরে রাখতে না পেরে যুবরাজকে উদ্দেশ্য করে কেউ নিজের স্যান্ডেল ছুঁড়ে মারল, কেউ বা গরম কফি ছুড়ল, কেউ কেউ ভিড় ঠেলে যুবরাজকে আঘাত করার জন্য মরিয়া হয়ে উঠল, কেউ কেউ বিশ্রী গালিগালাজ দিতেও ভুল করল না। নিজের ডাক্তারি পেশার 3 বছরের ক্যারিয়ারে সকল সম্মান যেন নিমিষেই খুইয়ে ফেলল যুবরাজ। যে মানুষগুলো সম্মানে শ্রেষ্ঠ সিংহাসনে তাকে বসিয়েছিল এতদিন, আজ তারাই তাকে টেনে হিচড়ে পদদলিত করছে। আজকের এই দুঃস্বপ্নময় অভিজ্ঞতায় যুবরাজ যেন অনুভূতিহীন অদ্ভুত জন্তু হয়ে সকলের সামনে মুখ থুবড়ে পড়ে রইল। চারিপাশে বিক্ষুব্ধ জনতা যখন যুবরাজের থেকে মুখ ফিরিয়ে ঘৃণা প্রদর্শন করতে লাগলো, ঠিক সেই সময় যুবরাজের হাত শক্ত করে চেপে ধরল মেগান। নিজের বুক চিরে ঠেলে বেরিয়ে আসা কান্নাকে বহু কষ্টে রোধ করে সকলের উদ্দেশ্যে মিহি কণ্ঠে চিৎকার করে উঠল, প্লিজ স্টপ দিস ননসেন্স। আমার বাবা আগে থেকে অনেক অসুস্থ ছিলেন। অপারেশনের জটিলতায় উনি মারা যাবেন এটা আমরা আগে থেকেই জানতাম। সব কিছু জেনে বুঝেই আমরা বনসাইন করি, কারণ পাপার শেষ চেষ্টা করতে চেয়েছিলাম। এখানে ডক্টর ইউভির কোনো দোষ নেই। তাই আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব, আপনারা প্লিজ ওনাকে ব্লেম করা বন্ধ করবেন। আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দুজনেই ভেঙে পড়েছি। প্লিজ আমাদের একটু স্পেস দিন। কান্না ভেজা উঁচু কণ্ঠে এক বাক্যে কথাগুলো শেষ করে যুবরাজের থাবার ন্যায় হাত ধরে টেনে ভিড় ঠেলে বেরিয়ে গেল মেগান। জ্ঞানশূন্য যুবরাজ অন্ধের যষ্টির মতো মেগানকে অনুসরণ করে চলতে লাগলো। এই দৃশ্য দেখে দূর থেকে শেহরাম দাঁতে দাঁত চেপে কটমট করে উঠল। যুবরাজের অপদস্থ হবার দৃশ্য খুব কঠিনভাবে তাকে আনন্দ দিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটি সাংঘাতিক স্পর্ধায় নিজের আনন্দের ব্যাঘাত ঘটতেই মুখের হাসি মিলিয়ে চোয়াল শক্ত হয়ে গেল। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে হাতে থাকা জুসের ক্যান হাত থেকে ফ্লোরে ফেলে পায়ের সহিত পিষে কোচলে গমগমে কণ্ঠে বলে উঠল, যুবরাজের প্রতি ভালোবাসা দেখানোর জন্য তোকে চূড়ান্ত দাম চুকাতে হবে, ব্লাডি হোয়াইট বিচ। এমন আজাব দেব তোকে রুহ পর্যন্ত কেঁপে উঠবে। তোকে আমি খুব ভালো করে আমার আসল চেহারা চিনিয়ে ছাড়বো। যুবরাজের মুখ থেকে এইটুকুন ঘটনার বর্ণনা শুনে ডুকরে কেঁদে উঠলেন সামিনা। যেই ছেলেকে নিজের সবটুকু দিয়ে আদর ভালোবাসায় বড় করেছেন, সেই ছেলের জীবন মুহূর্তে এমন বিষাদের কালো মেঘে ঢেকে গেছে মা হয়েও এটা তিনি বুঝতেই পারেননি। এত বড় ব্যর্থতা নিয়ে কিভাবে বেঁচে আছেন তিনি। নিজের সকল ব্যর্থতা ঘুচাতে শক্ত হাতে যুবরাজকে বুকে টেনে হাউমাউ করে কেঁদে উঠলেন সামিনা। বাবারে, ও বাবা, আমার সোনা বাবা। মাম্মাম তো কষ্ট বুঝতে পারেনি রে বাবা। না বুঝে সব সময় তোর ওপর অনেক কিছু চাপিয়ে দেবার চেষ্টা করেছি আমি। আমাকে মাফ করে দে আব্বা। সামিনার কান্নায় আকাশ বাতাস ভারী হলো। সামিনার পিঠ জড়িয়ে কাঁধে থুতনি রেখে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো যুবরাজ। ও আমার ভালোবাসার মানুষগুলোকে আমার থেকে কেড়ে নিবে মাম্মা। আমাকে বরবাদ করতে এটাকেই সে শক্ত হাতিয়ার হিসেবে বারবার ব্যবহার করতে চাইছে। কথাগুলো বলে দ্রুত 2 হাত দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো যুবরাজ। নিজের চোখের ঝরে যাওয়া অশ্রু দানা নরম হাতের কর্পুটে মুছে যুবরাজের উদ্দেশ্যে সামিনা শুধালো, তুই কি কাউকে ভালোবেসেছিলি কখনো? সামিনার প্রশ্ন শুনে বাইরের খোলা জানালায় শূন্য দৃষ্টি মেলল যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধরে আসা গলায় বলল, ডক্টর রেহানের বোনকে বিগত 8 বছর ধরে আমি ভালোবাসি মাম্মা। মাউন্ট সিনাই হসপিটাল থেকে যুবরাজকে চিরজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিউ ইয়র্ক সিটির কোনো হসপিটালে এই যুবরাজ আর ডাক্তারি পেশায় নিয়োজিত হতে পারবে না। হসপিটালের ডিন যুবরাজের সকল মেডিকেল স্টাডির ডকুমেন্টস মুখ বরাবর ছুঁড়ে মারলেন। ইউ আর এ মার্ডারার, ইউ ডোন্ট ওয়ার্ক অর এনিমোর, গেট আউট অফ হিয়ার বিফোর আই স্ল্যাপ ইউর নেক। ডিনের মুখের এমন কঠিন শব্দগুলো যুবরাজের কর্ণকুহরে বারবার বাজতে লাগলো। যেই ডিন যুবরাজের সাফল্যে কত শত বাহবা দিয়েছে, সেই মুখেই আজ সে তাকে একজন খুনি উপাধি দিচ্ছেন। নিজের সাথে ঘটে যাওয়া সবকিছুই যুবরাজের কাছে অবিশ্বাস্য লাগছে। হসপিটাল ডিনের রাগী আগ্রাসী চেহারা দেখে যুবরাজের দৃষ্টি স্থির হয়ে রইল।
ডিনের মুখের এমন অসহনীয় বাণী সহ্য করতে না পেরে নিজের দুই কান চেপে ধরে হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ল যুবরাজ। ডিন আরো কিছু বিশ্রী অশ্রাব্য গালাগাল করে পুলিশকে নির্দেশ দিল। প্লিজ অ্যারেস্ট হিম। নিউ ইয়র্ক পুলিশ যখন যুবরাজের হাতে হ্যান্ডকাফ লাগায়, যুবরাজের তখন মনে হতে থাকে সে কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখছে। একটু পরেই ঘুম ভেঙে গেলে হয়তো স্বপ্নটাও ভেঙে যাবে, সেই ভরসায় যুবরাজ নির্বিকার হয়ে মেঝেতেই বসে থাকে। যুবরাজের শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে 4 জন পুলিশ হসপিটালের বাইরে টানতে টানতে নিয়ে যায়। পেছন থেকে অসহায় মেগান যুবরাজকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাকে যেন কেউ শুনতেই পাচ্ছে না। প্লিজ ইউভিকে ছেড়ে দিন, তার কোনো দোষ নেই। যেখানে আমার বাবার মৃত্যুতে আমি কোনো আইনি ঝামেলায় যাচ্ছি না, সেখানে আপনারা কেন নাক গলাচ্ছেন? মেগানের ভাঙা ভাঙা গলায় ফ্যাসফ্যাসে আওয়াজ কারো কানে প্রবেশ করল না। শেষমেশ উপায় না পেয়ে অষ্টাদশী অসহায় বালিকা যুবরাজের কোমর পেঁচিয়ে জাপটে ধরে আটকাবার চেষ্টা করে। মেয়েটিকে পাগল আখ্যা দিয়ে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। যুবরাজ কিছু ঠাহর করার আগেই পুলিশ ক্যাবের দরজা খুলে ভেতরে ঠেসে বসিয়ে গাড়ির দরজা লাগিয়ে পুলিশ স্টেশনের দিকে চলতে থাকে। এদিকে শীর্ণ শরীরটা ধাক্কার টাল সামলাতে না পেরে পাশে থাকা খুঁটির সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। সহসায় ধবধবে সাদা কপাল কেটে ফিনকি দিয়ে বেরিয়ে আসে লাল রঙের উষ্ণ তরল। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ডক্টর রেহানের কোনো মাথা ব্যথা নেই। তার মাথায় একটা চিন্তায় বারবার ঘুরছে। কেউ ইচ্ছে করেই যুবরাজকে ফাঁসানোর চেষ্টা করছে। যে করেই হোক আমাকে সত্য ঘটনা উদ্ঘাটন করতে হবে। ঘৃণিত চক্রান্ত থেকে যুবরাজকে আমার বের করতেই হবে। নিজের হাতের রক্তে রঞ্জিত গ্লাভস খুলে কোনো মতে ঝুড়িতে ফেলে দৌড়ে ওটি রুমের দিকে চলে গেল রেহান। চারিপাশে একবার চোখ মেলে ভালো করে সবকিছু পর্যবেক্ষণ করা চায়। এখানে অবশ্যই বড় কোনো ব্লান্ডার আছে এবং এই মুহূর্তে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। নিজের অ্যাপ্রন টেনে খুলে দ্রুত হাতে সেটাকে হ্যাঙ্গারে ঝুলিয়ে শার্টের হাতা ফোল্ড করে নিল রেহান। এরপর নিজের 2 হাতের সাহায্যে উপর হয়ে সারা ওটি রুমে ছড়িয়ে থাকা জিনিসগুলো একত্র করলো। একটা তুলার টুকরো থেকে শুরু করে সিরিঞ্জ পর্যন্ত বাদ রাখলো না রেহান। কিছুক্ষণ তল্লাশির পর সেরকম সন্দেহজনক কিছু না পেয়ে আশেপাশে আরো খুঁজতে লাগলো সচেতন নজরে। অদূরে পরিত্যক্ত একটা ডাস্টবিনে নজর কাড়ে ডক্টর রেহানের। এইটা এখানে কিভাবে এলো? গতকাল যখন ওটিতে এসেছিলাম তখন তো এটা একদম কর্নারে সিটিয়ে রাখা হয়েছিল। যুবরাজের চিন্তায় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে চতুর রেহান সেই ঝুড়ির দিকে এগিয়ে গেল। এক হাতে ঝুড়িটিকে ধরে অন্য হাতে সার্জারির বড় লাইট অন করে অপারেশনের টেবিলের উপর সেই ঝুড়ি কাত করে সবকিছু ঢেলে দিল। ঝুড়ির ভেতর থেকে বেরিয়ে আসা জিনিসের দিকে তাকিয়ে রেহানের চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। দ্রুত হাতে রেহান সবগুলো সিরিঞ্জ আর কাচের ছোট মেডিসিন কিট চোখের সামনে তুলে নাম পড়তে লাগলো। একে একে 7টা প্রাণঘাতী মেডিসিন দেখে রেহানের প্রাণ কণ্ঠনালী পর্যন্ত চলে এলো। শ্বাস নিতেও যেন তার কষ্ট হচ্ছে। মুহূর্তে মুহূর্তে পিটুইটারি গ্রন্থি থেকে রক্ত ছলকে উঠে মস্তিষ্ককে উত্তপ্ত করছে। ঝটপট এভিডেন্সগুলো গুছিয়ে নিজের ফোন বের করে দ্রুত ছবি তুলে জিনিসগুলো নিয়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে ছুটে চলল রেহান। স্পেশাল বেল নিয়ে 1 ঘন্টার জন্য যুবরাজের সঙ্গে দেখা করতে এসেছে রেহান। দুদিনেই ছেলেটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। ফর্সা মুখটা মলিনতায় কালো বর্ণ ধারণ করেছে। ক্লিন শেভের চকচকে গাল দুটো খোঁচা খোঁচা দাড়িতে ভরে গিয়েছে। চোখের নিচেও জমেছে অনেকটা কালি। তার গায়ের কমলা রঙা অপরাধীর পোশাক দেখে মনে হচ্ছে 1000 বছরের অত্যাচারিত কয়েদি সে। হাতে হ্যান্ডকাফ লাগিয়ে একজন কনস্টেবল কাচের ক্রিমিনাল ভিজিটিং রুমে যুবরাজকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে টেবিলে থাকা হ্যান্ডকাফ স্টাকের সাথে হ্যান্ডকাফের চেন আটকে দিয়ে বেরিয়ে গেল। সামনাসামনি যুবরাজ আর রেহান, তবুও শরীর স্পর্শ করে বুকে টেনে পিঠ হাতড়ে সান্ত্বনা দেবার কোনো উপায় নেই। সামনে থাকা মজবুত কাছের দেয়ালটি যেন দুজনের মধ্যে যোজন যোজনের দূরত্ব তৈরি করেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।